তুমি আমাকে অনেক হেল্প করছো আমার বিদেশ লাইফে। আমি তোমার দুইটা পায়ে ধরে বলতেছি, আমাকে তুমি শেষবারের মতো সুযোগ দাও। আমার লাইফটা নষ্ট করিও না, তুমি তোমার লাইফটাও নষ্ট করিও না। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলা হাটাজারি থানায়। তো আলহামদুলিল্লাহ আমরা সচ্ছল ফ্যামিলির ছেলে। তো আমি আজকে বিগত 6 বছর পর্যন্ত দুবাইতে আছি। দুবাইতে আমার ব্যবসা বাণিজ্য ছিল আগে। তো আমাকে একটা হঠাৎ করে একটা মেয়ে মেসেজ দিচ্ছে যে ভাইয়া মোবাইল লাগবে। যেহেতু আমার মোবাইলের বা কসমেটিক্স এর বিজনেস ছিল, আমি দেশেই পাঠাইতাম এগুলা। পছন্দ হয়েছে, আমি ওর জন্য একটা মোবাইল পাঠাইছি। এরকম কথাবার্তার মাধ্যমে মানে পরিচয় হয়েছিলাম আমরা। ও আবার আমার একটা স্থানীয় বেসরকারি হসপিটালে জব করে। মোবাইল না নেওয়ার পরে দুবাইয়ে আমাদের কিছু এখানে ভালো কোয়ালিটির কিছু বোরকা ছিল। ও কিছু বোরকা চাইছিল। তো বোরকা চাওয়ার পরে ওর সাথে আমার দামাদামিটা হচ্ছে না। দামাদামিটা না হওয়ার পরের কারণে গিয়ে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা বোরকা পাঠাচ্ছি, ওইটা তুমি দেখো। আমি তোমাকে এটা গিফট হিসাবে করলাম। আমি ওর জন্য বোরকাটা একদিনের মধ্যে পাঠাই দিছি, কারণ আমাদের দুবাই থেকে বাংলাদেশে মালামাল পাঠানোর জন্য আমার সুবিধা আছে। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমি মাল পাঠিয়ে দিতে পারি যে কোনো জিনিস। হুট করে বোরকাটা পরে ও আমাকে একটা ছবি দিছিল। ছবিটা দেওয়ার পরে মোটামুটি ওরে দেখে আমার ভালো লাগছিল। ভালো লাগছিল কথা এক পর্যায়ে গিয়ে আমাদের একটা রিলেশন হয় কথাবার্তার মাধ্যমে। কন্টিনিউ কথা হচ্ছে। সকাল বিকাল একদম 24 আওয়ার্স ধরতে গেলে। তো কথা বলার পরে ও বলতেছে যে মানে আমার একটা অতীত আছে। তো ও একটা আমাকে 10 মিনিটের হোয়াটসঅ্যাপ ভয়েস পাঠাইছে। ও আমারে বলতেছে দেখো আমার আগের একটা বিয়ে হইছে। ছেলে দুবাই থাকতো। ছেলের ইমেজ ছিল খুব খারাপ। তো যার কারণে আমি ওর সাথে ওর সংসার জীবনে যাই নাই। আমাদের বিয়ের ৫-৬ মাস পরে আমাদের আক্ত হয়েছিল। আক্ত হওয়ার পরে ও দুবাইতে চলে গেছে বা পরে ব্যাকগ্রাউন্ড যখন ছেলের খারাপ পাইছে, ছেলেটাকে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে ৫-৬ মাস কি বা ১ বছর পরে আমার সাথে পরিচয়। আমারও একটা অতীত আছে। আমার অতীত আছে বলতে আমি বিগত ১.৫ বছর আগে আমারও একটা রিলেশন ছিল একটা মেয়ের সাথে। সম্পর্কটা ফ্যামিলি পর্যায়ে গেছিল। ওই মেয়েটা ছিল এক বাবার এক মেয়ে। আর ওদের চাওয়া পাওয়া আমাদের চাইতেও বেশি। তো যার কারণে আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়নি। তো এক পর্যায়ে আমাদের বিয়ের কথাবার্তাতে গিয়ে মানে আমার ফ্যামিলি রাজি হয় নাই। যেহেতু ওরা টাউনে থাকে, আমরা গ্রামে থাকি। তো আমার ফ্যামিলি বলতেছে টাউনের মেয়ে কোনোদিন গ্রামে অ্যাডজাস্ট হবে না। তো যার কারণে আমার একটা মন ছোট ছিল। ১ বছর পরে আমার এই সম্পর্কটা আবার জড়াইছে এই মেয়েটার সাথে। কিন্তু ওরা আমি সবকিছু বলছি। ও যখন ওর অতীত আমাকে বলছে, তা আমার অতীত বলতে ওর সমস্যা কোথায়? গত আপনার জুলাই মাসে আমি দেশে আসার কথা ছিল। ও ওর ফ্যামিলিরে জানাইছে। মানে আমারে পছন্দ করে। তোমরা চাইলে কথাবার্তা বলতে পারো, এক বাপের এক ছেলে। তো ওর আব্বা আর ওর ভাই এখানে দুবাইতে থাকে। ওর আব্বা আর ভাই আমাকে দেখতে আসছে। দেখে আসার পরে ওদেরও আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগছে, আমারও ভালো লাগছে ওকে। তো আমার মার সাথে আমার একটা ফ্রেন্ডলি মোটামুটি। তো আমি আমার আম্মাকে পাঠাইছি, যেহেতু আমাদের কাছাকাছি আছে বাড়ি আর হসপিটাল। তো হসপিটালে গিয়ে আমার মা ওরে দেখে আসছে। আমার মার সাথেও কিন্তু কন্টিনিউ ওর কথা হচ্ছে মোবাইলে। তো ওর বাবার সাথেও আমার যোগাযোগ হচ্ছে। ওর বাবা বলতেছে আমি জানুয়ারিতে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ফ্যামিলি ভাবে কথা বলে একটা আকদের আয়োজন করব। তো আমাদের ফ্যামিলির মতো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই জানে। ওর ফ্যামিলিতেও জানে, আমার ফ্যামিলিতেও জানে ওর সাথে আমার কথা হচ্ছে। সবাই ফ্যামিলিগতভাবে রাজি, খালি কথা হয়েছে মেয়ের বাবা দেশে আসলে তখন আপনাদের বিয়েটা হবে। আমাদের বিয়ে দেওয়া হবে। সবকিছু ওকে হ্যাঁ। আছে। ঠিক আছে, এভাবে আমাদের কথাবার্তা চলতেছে। তো চলতে চলতে হুট করে আমরা আমাদের কথার মধ্যে বলতেছি চলো আমরা ইসলামিক পর্যায়ে যেয়ে একটা কাবিন করে রাখি। আমি তো যে কোনো সময় চাইলে দেশে আসতে পারবো। আমার সেই সুযোগ সুবিধাটা আছে। যেহেতু আমার আরেকটা বিজনেস আছে, আমি এয়ারলাইন্স এর সাথে জড়িত ছিলাম। তো আমি কি করছি সেপ্টেম্বরের ৬ তারিখ রাতে ৭ তারিখ দেশে চলে গেছি। যাওয়ার পরে ৯ তারিখ আমাদের কোর্টে আমাদের ম্যারেজ হয়েছে ১০ লক্ষ টাকা কাবিনের। ওর ফ্যামিলি তো কেউ জানে না, আমার ফ্যামিলি তো কেউ জানে না। আমার স্ত্রীর সাথে আমি ২ দিন হোটেলে ছিলাম। দিনের বেলায় তাও আবার সন্ধ্যায় বাসায় চলে যেত। আমি দুবাই থেকে ট্যাপট্যাপ সেন্ট ব্যবহার করে লাভ প্রোমো কোড দিয়ে ৫০ দিরহাম বোনাস পেয়েছি। আপনিও ব্যবহার করুন এবং লাভ গুরুসহ উপভোগ করুন। ৯ কি ১০ দিন পরে আমি আবার কাজটা সব করে সেরে আমি আবার দুবাইতে ব্যাক দিছি। আমি দুবাইতে চলে আসার পর কিছুদিনের মধ্যে ওই যে কাবিননামা যেটা ছিল ওইটা ওর আলমারিতে রাখছে। হঠাৎ করে ওর আম্মা এই জিনিসটা পেয়ে গেছে। ওর আম্মা ওর আব্বারে জানাইছে। ওর পরিবার জানার পরে ওরা আর কিছু বা প্রেশার ক্রিয়েট করে নাই। তো আমাদের মধ্যে একটা স্বামী স্ত্রী কথাবার্তা চলতেছে। ওর ফ্যামিলির সাথে আমার যোগাযোগ হচ্ছে, ওর আব্বার সাথে আমার যোগাযোগ হচ্ছে। সবকিছু আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। কিছুদিন আগে আমি একটা বড় প্রজেক্টে এখানে লস খাইছি। পার্টনারের একটা এজেন্সি ছিল এয়ারলাইন্স এর, মানে বাংলাদেশে আসা যাওয়া
টিকিট সেটেল করতাম। এর পর্যায়ে ও টাকা পয়সা নিয়ে এখান থেকে পালায় গেছে। আমি আটকে গেছি। প্রায় না হলে ২০-২৫ জনের টিকিট হবে। মানুষ আমারে পাগলের মতো খুঁজতেছে। মানে ওরা মনে করতেছে আমি টাকা নিয়ে পালায় গেছি। কিন্তু পালায় গেছে তো আরেকজনে। জি। তো একটু যখন সরে আসছে আমি বলতেছি পরিস্থিতি স্বাভাবিক হলে তো আবার যাবো ওই স্থানে। আমি আপাতত কিছুদিন ওই জায়গা থেকে সরে আসি। তো ওই জায়গা থেকে সরে আসার অবদান হচ্ছে আমার স্ত্রী। আমার স্ত্রী বলতেছে আমার এক আত্মীয় আছে ওইখানে। তুমি আমার আত্মীয়র এখানে যাও, ওইখানে কিছুদিন থাকো। ওইখান থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে যখন যেরকম হয় তুমি সেরকম আবার করিও। মানে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে এগুলা নিয়ে। তো হেল্প করার পর্যায়ে গিয়ে কিছু মানুষের কাছে আমার ওয়াইফের নাম্বার ছিল ওইখানে আমার কাস্টমারদের। ওয়াইফের নাম্বার কাস্টমারদের কাছে কেন? ওই যে আমি আমার ওয়াইফের জন্য মোবাইল পাঠাইছি দুবাই থেকে। ওই যে আমার ওয়াইফের জন্য আমি বোরকা পাঠাইছি। আমার ওয়াইফের নাম্বারটা ওদের কাছ থেকে গেছে। তো ওরা আমার ওয়াইফকে ফোন করতেছে বা ফোন করে জিজ্ঞেস করতেছে মানে আমি কোথায়? তো আমার ওয়াইফ এক পর্যায়ে গিয়ে বলতেছে, "ও তো আমার সাথে যোগাযোগ নাই। আর আপনারা বা আমাকে কেন ফোন করতেছেন?" এগুলা বলে ওদের কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করতেছে আরকি। যেহেতু বিভিন্ন জনের লোক বিভিন্ন নাম্বার থেকে ফোন করতেছে, ওরে ডিস্টার্ব করতেছে। তো এক পর্যায়ে গিয়ে ওরা কি করছে আমার মানে ওয়াইফকে বলতেছে যে, "আপনার বয়ফ্রেন্ড আগে ৩-৪ টা বিয়ে করছে। ও এখান থেকে টিকিটের টাকাটাকে মেরে নিয়ে ও আগের বউ যে ৩-৪ টা ছিল ওগুলাকে ডিভোর্স দিছে।" ১ম দিকে আমার ওয়াইফ এগুলা মাথায় নেয় নাই। বলতেছে ব্যবসা করতে গেলে বা স্বাভাবিক শত্রুতা থাকতে পারে। তো মানুষের যখন উল্টাপাল্টা কথা বলতেছে প্রায় ৬-৭ জনে মিলে আমার ওয়াইফকে যখন বলতেছে, বিশ্বাস করে ফেলছে। বিশ্বাস করে পড়ার পরে মানে আমাদের হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে এক প্রকার ঝামেলা সৃষ্টি হয়ে যায়। আমার সাথে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে আজকে ১০ দিন ১১ দিন পর্যন্ত। যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করতেছে। মুখ দিয়ে যা আসছে খারাপ কথা, গালাগালি সেই সবকিছু আমার সাথে করতেছে। আমাকে এক পর্যায়ে গিয়ে বলতেছে, "আমি তোরে ডিভোর্স দিয়ে দিব।" কিন্তু আমার ব্যাপারটা কিন্তু ওর ফ্যামিলি বুঝতে পারছে। মানে আমি এখন কোন পর্যায়ে আছি বা কোন বিপদ থেকে কিরকম বা কি হইছে। ওর ফ্যামিলি ওরে বুঝাই-সুঝাই বলছে। এরপরে দেখতেছি ওর আব্বা সিম সহ চেঞ্জ করে বলতেছে। ওর ভাই ও আর ওর আম্মা সহ আমাকে সব দিকে ব্লক করে দিছে। তো ব্লক করে দেওয়ার পরে আমার আম্মারে ফোন করে বলতেছে যে, "আপনার ছেলে লস খায় নাই। আপনার ছেলে এখানে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে মেরে খাইছে। আগে ৩-৪ টা বিয়ে করছে। আমারে সবাই বলতেছে, আমার কাছে ইনফরমেশন আছে, আমার কাছে তথ্য আছে, আমার সাথে ডকুমেন্ট আছে। আমি আপনার ছেলের সাথে সংসার করব না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিব।" গত পরশুদিন কি করছে? আমার বাড়িতে ডিভোর্স লেটার পাঠাইছে। যেহেতু আমি দেশে নেই, সেহেতু আমার ফ্যামিলি এটা অ্যাকসেপ্ট করে নাই। ওইটা আবার কি করছে? পুনরায় রিটার্ন করছে। তো আমার আম্মা তো হতভম্ব। আমার আম্মা হার্টের রোগী প্লাস আমার আম্মা ডায়াবেটিস। আমার আম্মা হাঁটতে গেলেও পড়ে যায়। শরীর খুব দুর্বল। তো আমার লসের ব্যাপারে কিন্তু আমার ফ্যামিলি জানে। মানে আমার বিষয় কোত্থেকে কিভাবে হইছে ১ম থেকে একদম শেষ পর্যন্ত আমার ফ্যামিলি জানে। মানে আমার ফ্যামিলি খুব এখন মানে ধরতে গেলে পুরাটাই ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে আমার আম্মা কালকে রোজা রেখে গেছে ওর কাছে। ও রিসিপশন এ বসা আছে। ওর আমার আম্মা ডাকছে। ডাকার পরে তো আমার আম্মা বলতেছে, "তোমাদের রিলেশন হয়েছে কয় মাস?" বলতেছে ৬ থেকে ৭ মাস। "তোমাদের বিয়ে হইছে কতদিন?" বলতেছে ৩ থেকে ৪ মাস। তো একজন আরেকজনকে তো তোমরা বোঝো নাই, দেখো নাই, শোনো নাই। তোমরা কি ৩য় ব্যক্তির কথা শুনে, বাইরের মানুষের কথা শুনে ২ টা জীবন কি নষ্ট করে দিতে যাচ্ছ? তুমি তো একটা মেয়ে মানুষ। তোমার একটা ফিউচার আছে, আমার একটা ছেলের ফিউচার আছে। তো আমার আম্মা অনেক ওরে বুঝাইছে। তো এক পর্যায়ে আমি আবার আরেকটা কথা বলি এখানে, আমার একটা ফেসবুকে ফারজানা নামের একটা আইডি ছিল। কেন ফেক প্রোফাইল কেন খুলেছিলেন আপনি? এটা খোলার কারণ হচ্ছে যে ওই যে আমার ওয়াইফের মাথা গরম একটু বেশি। ও একটু কোনো কিছু একটু বুঝতে চায় না। ওর মাথায় যেটা আসে সেটা। তো যার কারণে আমি ওই আইডি থেকে মানে আমার কাজিন সেজে আমি ওরে একটু সান্ত্বনা দিতাম। ওর সাথে জাস্ট কথা বলতাম। ওর মেজাজটা যেন ঠান্ডা থাকে। এই কাজ কতদিন আগে থেকে করতেন? এটা আমাদের রিলেশন পর্যায় থেকে শুরু করে। ও কিছুদিন আগে আমার কাজিনের নাম্বার করছে। তো আমি তো দিতে পারি নাই। ওই ফেক প্রোফাইলে আপনার কাজিনের নাম্বার চাইছে? হ্যাঁ, তো আমি তো দিতে পারি নাই। কারণ এটা তো ফেক। আপনারা যারা ইউএই, ইউএসএ, কানাডা, ইউকে এবং ইউরোপের যে কোনো কান্ট্রিতে আছেন তারা অতি দ্রুত ও সহজে বাংলাদেশে টাকা পাঠাতে ব্যবহার করুন ট্যাপ সেন্ড। কেন ট্যাপ সেন্ড ব্যবহার করবেন? কোনো ট্রানজ্যাকশন ফি নেই, দ্রুত ও সহজ ট্রানজ্যাকশন, অন্যদের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট, সরাসরি ব্যাংক, বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা। আমাদের স্পেশাল প্রোমো কোড লাভ ব্যবহার করলে প্রথম লেনদেনে বোনাস পাবেন ইউএই থেকে ৫০ দিরহাম, ইউএস থেকে $১০, কানাডা থেকে $১০ কানাডিয়ান ডলার,
ইউকে থেকে 10 পাউন্ড এবং ইউরোপ থেকে 10 ইউরো। বিদেশ থেকে বাংলাদেশে সহজে ও ঝামেলামুক্তভাবে টাকা পাঠাতে ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করুন। তো পরে এক পর্যায়ে গিয়ে আমি স্বীকার করছি, দেখো ফারজানাটা আমি। তো ও আমাকে বলতেছে তুই এই কাজ কেন করছস। তো ও এটার ব্যাপারে গিয়ে ও আমার সাথে একটু রাগ বেশি। মাপ চাইছি, ক্ষমা চাইছি, মাপের উপর তো কিছু নাই। ও বলছি দেখো হয়তো আমারও ভুল ছিল, ভুল হয়ে গেছে, তোমারও একটু রাগ বেশি, আমাকে তুমি আওয়াল আকারে মাফ করে দাও, দরকার হলে আমি তোমার 2টা পায়ে ধরে। না বলতেছে আমি তোর সংসার করব না। আমি তোমাকে বলতেছি যা হওয়ার হয়ে গেছে, আমি খুব কষ্টে আছি, আমি তোমাকে প্রতিদিন মিস করতেছি। তুমি আমাকে অনেক হেল্প করছো আমার বিদেশ লাইফে। আমি তোমার 2টা পায়ে ধরে বলতেছি, আমাকে তুমি শেষবারের মতো সুযোগ দাও। আমার লাইফটাও নষ্ট করিও না, তুমি তোমার লাইফটাও নষ্ট করিও না। আমি তোমার কাছে আগেও অনেকবার বোঝাইছি, তোমার 1000বার পায়ে পড়ার চেষ্টা করছি, দরকার হলে আমি 20 বাজারে তোমার 2টা পায়ে ধরে ধরবো। যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি মানসিক ভাবে খুব ভেঙে আছি, আমি ঘুম যাইতে পারতেছি না, আমার খাওয়া দাওয়া নাই। আজকে 10-15 দিন পর্যন্ত আমার কোথায় ঘুম কোথায় কি। আমি তো তোমার বলছি তোমাকে নিয়ে আমি উমরায় যাব, আমার আম্মাকে সহ নিয়ে। তোমাকে আমি পাসপোর্ট করতে বলছি, তোমার নিয়ে আমার কত স্বপ্ন ছিল। তোমার 2টা পায়ে পড়ে আমার তুমি আমার মাফ করে দাও, তুমি ফিরে আসো আমার জীবনে। তোমার ছাড়া আমি আমার দিন কাটতেছে না, সময় কাটতেছে না, সারা রাত বসে থাকি। প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। আমি তোমার 2টা পায়ে ধরে করে বলতেছি তুমি আমার লাইফটা নষ্ট করিও না। আমি অনেক প্রজেক্ট আছে, মানসিক ভাবে ভেঙে গেছি। আমি কারোর টাকা মেরে খাই না, আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি। আমাকে আরেকজন টাকা মেরে নিয়ে চলে গেছে, আমি কারো একটা কারোর টাকা আমি মাইরে খাই নাই। আমার সাথে শত্রুতামি করে তোমাকে উল্টা পাল্টা কথা বলে মানুষ আমার থেকে নিয়ে চলে যাচ্ছে। আমি তো টাকা মারার কোনো উপায় নাই, আমার কোনো টাকা তো সবকিছু ওর অ্যাকাউন্টে, ওর হাতে আমি টাকার পয়সা দিতাম। আমার টাকা মারার তো আমি তো সেলসম্যান হিসেবে কাজ করতাম। আমি যদি টাকা মেরে খাইতাম আমি এই পর্যায়ে আসতাম। আমি তো বিলাসবহুল করে চলতাম, বিলাসিতা করে চলতাম। ও তো টাকা মেরে নিয়ে ও চলে গেছে। তো মানুষ তোমার ফোন করে আমার মাঝে আছে বাজে কথা বলতেছে। আমি কোনো আগে অতীতে বিয়েও করি নাই, আমি কোনো অতীতে আগে কোনো বিয়ে করি নাই, আমি কাউরে তালাক দিই নাই। আমি যদি আগেও বিয়ে করতাম তাহলে তো আমি বলতাম। জাস্ট আমি তো বলছি আমার আগে একটা রিলেশন ছিল, ওর সাথে আমার 1 বছর 1.5 বছর আগে এগুলো ব্রেকআপ হয়ে গেছে, যেটা আমাদের ফ্যামিলি মেনে নেয় নাই। আমি আমার লাইফে কখনো বিয়ে করি নাই, কাউকে টাকাই নাই, তোমার টাকাই নাই। আমি তোমার 2টা তুমি আমাকে সব দিকে যখন ব্লক করে দিছো, আমি তোমার কোনো দিকে তোমার ভাবে যোগাযোগ করতে না পারি না। পাবলিক প্লেসে এসে লাভ করে প্রোগ্রামে আমি এই লাইভটা করতে বাধ্য হয়েছি। আমার বুক ফেটে যাচ্ছে, আমি কথাগুলো কাউকে বলতে পারতেছি না। আমার একটা অসুস্থ মা, আমি সবকিছু সহ্য করতে পারতেছি না। তোমার 2টা পায়ে আমার একটা সুযোগ দাও জীবনে। তুমি জানার জন্য